তিনি ভোরে উঠে রেয়াজ করেন, তার প্রতিটি তবলার টোকায় জীবনের কথা বলে, কখনো দ্রুত লয়, কখনো ধীর লয়। তবলার বোল তিনি ভালো জানেন। হ্যাঁ, কথা বলছি পাবনা জেলার সকলের প্রিয় নন্দ স্যার বা নন্দদা। চলুন তার সাথে আলাপ করা যাক। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আপনি তো পাবনা শহরের হ্যাঁ, আনাচে কানাচে প্রত্যেকের প্রিয় নন্দদা। তো স্যার, ডাক নামে আমাকে চেনে স্যার, সবাই। তো আপনাকে সবাই যেমন চেনে এবং আপনার পরিচিতি প্রত্যেকটা জায়গাতেই। তো স্যার, তবলা দিয়ে আপনার হাতে খড়ি আমরা যতটুকু জানি। হ্যাঁ, তবে স্যার, এই তবলাই বা কেন? অন্য অন্য অনুষ্ঠানগুলো ছিল, তো তবলার প্রতি আসক্ত বা তবলার প্রতি এই যে ভালোবাসা, এই উৎসাহ, অনুপ্রেরণা, এটা কোথা থেকে এসেছিল? এই গল্পটা আমাদের যদি একটু বলেন স্যার। ধন্যবাদ। আমার তবলাটা অনুপ্রেরণা কেন হলো, আমার গুরুজি ছিলেন হচ্ছে আমরা মাতৃকুল থেকে এটা পেয়েছি। আচ্ছা, মানে পিতৃকুল এবং মাতৃকুল দুইটা তো। জি স্যার। তো আমি মাতৃকুল থেকে আমরা এটা পেয়েছি। সেটা হচ্ছে যে আমার মামা, আপন মামা, উনি 1941 সনে এই পাবনা জজ কোর্টে উনি সার্ভিসে ঢোকেন, আচ্ছা, সরকারি সার্ভিসে ঢোকেন। কিন্তু ওনার বাবা ছিলেন তৎকালীন খুব বড় একজন বিখ্যাত তবলাবাদক। আচ্ছা, আচ্ছা, এবং আমাদের তখন মাতৃকুলটা হচ্ছে বিভক্ত সিরাজগঞ্জ। আচ্ছা, মানে এখনো পাবনা ছিল। বৃহত্তর পাবনা, মানে তখন তো সিরাজগঞ্জ আমাদের মধ্যে ছিল। আমার মায়ের বাড়ি ছিল হচ্ছে শাহজাদপুর, নেয়ার শাহজাদপুরের, আচ্ছা, ওখানে শাহজাদপুর আর কি মাতৃকুলটা। তো সেই দাদু মানে বিখ্যাত তবলাবাদক ছিলেন, তার ভাই একজন বিখ্যাত বেহালাবাদক ছিলেন। আচ্ছা, আর মামা ছিলেন আমার দাদুর ছোট ছেলে। আচ্ছা, এই কারণে সেই দাদুর জিনিসটা মামা পেয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, তো মামা যখন 1941 সনে এই জজ কোর্টে উনি ঢুকলেন, উনি এখানে সার্ভিস করতেন এবং এই গান বাজনার সঙ্গে পাবনার তদানীন্তন যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওস্তাদ যারা ছিলেন, তাদের সঙ্গে উনি গান বাজনা করতেন। আর আমার এই মামার কাছে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার মায়ের বিয়ে হয়েছিল এই বেড়া থানার হচ্ছে আপনার নতুন ভারেঙ্গা নামে একটা গ্রাম ছিল, বেড়াতাম, যেটা এখন পদ্মা নদীর, সরি, যমুনা নদীর ইয়েতে চলে গেছে বা কিছুটা আছে। তো এর মধ্যে ধরেন রাজনৈতিক প্রেক্ষাপট যেটা আমাদের দেশে হয়েছিল সেই সময় 47 হয়ে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায়, এবং হওয়ার পরে তখন আমার বাবা ওই গ্রাম থেকে জি, শহরে মামার কাছে চলে আসে। আচ্ছা, তখন কিন্তু আমার জন্ম হয়নি। আচ্ছা, আপনি জন্মের আগের কথা। আমার জন্মের আগে কথা, আমার মার কাছে শোনা। তখন শুধু জন্ম হয়েছিল, আমার বংশের বড় বোন ছিল, আচ্ছা, আর এক বড় ভাই ছিল, তারপরে সে আমাদের বড়দা, উনি এই দুইজন, আর মেজদা তখন একদম ছোট। আচ্ছা, এই অবস্থায় উনি পাবনাতে চলে আসেন এবং আসার পরে এই আমার মামার কাছে উঠেন। এসে উঠার পরে এই মামা আবার তার কাছে রাখেন এবং একসাথেই উনি সংসার দেখাশোনা করেন। মামাই আমাদের বাবা, মামাই আমাদের আচ্ছা, গুরু, যাই বলেন। হ্যাঁ, তো এর মধ্যে 69-এ আমার বাবা হচ্ছে মৃত্যুবরণ করেন। এর মধ্যে কিন্তু আমি হয়েছে এবং আমার ইমিডিয়েট একটা বোন ছিল, সে পাবনার একজন বিখ্যাত সঙ্গীত গায়িকা ছিলেন। আচ্ছা, তো ওরও হয়েছে জন্ম, আমারও লাস্টটা আমি এখানে পাবনা, যে আমি হয়েছি তখন এই যে এখন যেটা ডায়াবেটিক্স হাসপাতাল বলি আমরা, ওইটা তখন ওই সময়ে কিন্তু পাকিস্তান পিরিয়ড, ওইটা তখন সদর হাসপাতাল ছিল। মানে ওখানে সেই সেই 71-এ না, এটা হচ্ছে আমার জন্ম হয়েছে 68। ও আচ্ছা, তাহলে তো এরও আগে, 71 হ্যাঁ, 71-এর আগে। আচ্ছা, আচ্ছা, ওইখানে আমার জন্ম হয়েছে, মার কাছে শোনা আর কি। কিন্তু দেখেন, আমার বাবা অসুস্থতার কারণে উনি 69-এ গত হন। তখন এই নাবালক ছেলে পেলে নিয়ে আমার মামা, উনি নিজের লাইফকে স্যাক্রিফাইস করে উনি কিন্তু সংসার করেননি, আমাদেরকে অনেক স্যাক্রিফাইস, মানে উনি আমাদেরকে নিজের সন্তানের মতো করে মানুষ করলেন। এবং বর্দার চাকরি হলো মেন্টাল হাসপাতালে, মেজুদা লেখাপড়া
শিখে উনি ঢুকলেন ডিসি অফিসে। আমার ইমিডিয়েট বোনটাকে গান শিখালেন। আচ্ছা, আমি আবার এটা যেহেতু যে ট্রেডিশনাল, ওনার কাছে আমি বসে বসে দেখতাম, উনি ছাত্র, প্রচুর স্টুডেন্ট আসতো। আচ্ছা, আচ্ছা। আমরা এই আমি হয়তো এই চৌকিতে আছি, এক ঘরে দুইটা চৌকি, আমি ওই চৌকিতে বসে আছি, ছাত্র ওই চৌকিতে শিখাচ্ছেন। ওই দেখতে 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 আমার একটা ভিতরে এটা কেমন যেন একটা ইয়ে হয়ে গেল আর কি, আচ্ছা, যে আমিও মনে হয় পারবো। এই করতে 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 আমি মানে মানে প্রথম যে হস্ত সাধনার বাণীটা নিয়ে এইভাবে আমি একটু ধরে ফেললাম আর কি। আচ্ছা। এই ধরে ফেলে তখন মামার দেখে তো আমরা খুব ভীত ছিলাম, উনি খুব স্ট্রিক্ট মাইন্ডেড ছিলেন, মানে বেশ শাসনে রাখতেন আপনি। হ্যাঁ খুব সেরকম। আর উনি মানুষের স্ট্রিক্ট ছিলেন, ব্রিটিশ পিরিয়ডের লোক তো। তো তখন উনি অফিসে চলে যাওয়ার পরে আমি একটুখানি প্র্যাকটিস তবলাতে বসা হতো। কিন্তু ওই যে আমার বোনটা, ও একদিনকে মামাকে বলে দিয়েছে যে মামা এই নন্দ তো ভালোই তবলা বাজায় একাকে। হ্যাঁ বলিস কি তুই? ওকে তো আমি শিখাইনি, ও কিভাবে তবলা বাজায়? বলছে না মামা, আমার কাছে মনে হলো যে ও একা একাই ওই আপনি শেখানো দেখে দেখে ইয়ে করে ফেলেছে। তাই নাকি? বলছে হ্যাঁ। এই ডাকুক তো। তারপরে আমি গেলাম ভয়ে, আমি তখন ইয়ে বলছে এই তুই বলে এরকম তবলা বাজাতে পারে, দেখি বাজাতে দেখি। তারপরে আমি কি করব, বাজালাম। তা আসলেই দেখছে যে না সত্যি তো এইভাবে ধরে ফেল, তাহলে তোর প্রতিভা আছে। এই তখন থেকে উনি আমাকে শেখানো শুরু করলেন। আর এই যে এইভাবে সঙ্গীতের একটা পরিবেশের মধ্যে থাকার কারণে, আর যেহেতু আমার ঘরে মামা হচ্ছে তবলার গুরু, এই হিসাবে আমার এর প্রতি আসক্তি বেশি হয়ে গেল। এবং তখন থেকেই এই যে উনি আমাকে তালিম দেওয়া শুরু করলেন, এবং সেইটাই আমার এখন এই সাধনা। তো এইভাবে করতে 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 ওই বোনের সঙ্গে এট ফার্স্ট আমি বনমালীতে, আপনার প্রথম জীবনে সেই বনমালীতে আমি নজরুল সঙ্গীতের সঙ্গে প্রোগ্রাম করলাম বোনের সঙ্গে। ওইখানে পাবনার শিল্পী বলবে জানলো যে না ওই ছেলেটা তবলা শিখতেছে। মানে তখন সেই সময়টা আপনি পাবনা জেলার ভিতরে মানে ছোট, আমি তখন ছোট রাইজিং। তখন সেই পিরিয়ডে তদানীন্তন সময় অনেক তবলা বাদক, যেমন ধরেন ওই যে আমাদের আর এক গুণী এখানে ছিলেন, যেটা আপনি চিনবেন, সেটা হলো ওস্তাদ শৈলেশ চন্দ্র সান্যাল। ওনার ছেলে পল্লব সান্যাল, এখন সে ঢাকাতে, উনি এখন গুরু। উনি আমাদের বাংলাদেশের জন্য, উনি খুব ভালো, এবং আমরা একসঙ্গেই এখানে বড় হয়েছি, শিখেছি। ও যদিও আমার বয়সে ও আমার 2-1 বছরের জুনিয়র হবে, কিন্তু আমরা ওর সঙ্গে ওভাবে মিশিনি, একদম বন্ধুর মতো মিশেছি, একসঙ্গে প্রোগ্রাম করেছি, অনেক প্রচুর প্রোগ্রাম করেছি। তো যাই হোক, তো তার বাবা তো তিনিও আমাকে খুব স্নেহ করতেন, আর ওই তার বাবাকে আবার আমার মামা খুব শ্রদ্ধা করতেন। একদম বড় ভাইয়ের মতো। আমার বাসায় গান বাজনা, আর প্রতিদিন সন্ধ্যায়, এখন তো সেসব কিচ্ছু নেই, আমার বাসায় প্রতিদিন সন্ধ্যায় অন্তত পাবনার কম করে হলো 10-12 জন শিল্পী প্রতিদিন সন্ধ্যার পরে, কি সুন্দর একটা সময়। হ্যাঁ আসতো, গান বাজনা হচ্ছে। আচ্ছা। মামা তবলা বাজাচ্ছে, ওই পল্লব সান্যালের বাবা উনি তবলা বাজাচ্ছেন, আরো 2-1 জন আসছেন, তারা বাজাচ্ছেন। আর আমার মা ওই 1 ঘন্টা 1 ঘন্টা পর পরই চা বলা হচ্ছে, চা দিচ্ছে স্টোভে। ওই তখন তো কেরোসিনের স্টোভ, ওই গান বাজনা হচ্ছে, মা ওই স্টোভে চা রেখে হয়তো তার একটু শারীরিক ক্লান্তিতে ইয়ে হয়ে যেত, আমি দেখতাম। তারপরে তুমি চা দাও। আমার তখন লাভ হতে তাড়াতাড়ি সে চাটা বিস্কিট টিস্কিট এভাবে আমরা দেখে এর মধ্যে থেকেই আমরা এভাবে তৈরি হয়েছি আর কি। তো শেষমেশ যাই হোক, সে মামা আমাদের জন্য বিশাল ত্যাগ স্বীকার করে উনি 98-এ উনি রিটায়ারমেন্ট হয়েছেন। তারপরে আমাদের কাছে, আমরা তাকে একদম গুরু হিসাবে বলেন আর পিতৃতুল্য হিসাবে বলেন, সেই আমাদের সব। আমরা তাকে খুব রেসপেক্ট করেছি, ভাই বোন আমরা সবাই। আমার মা হলো ছোট বোন। তো যাই হোক, উনি 98-এ গত হলেন। তারপরে যে আমি আস্তে আস্তে মামার এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমি আরো বেশি করে যাতে ধরে রাখা যায়, এবং মামারও অনেক স্টুডেন্ট ছিল সেই টাইমে। এখন আমার যে বর্তমান, সেটা হচ্ছে যে আমি, আর 1985 সালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি স্থাপিত হয়। তখন আমাদের নিজস্ব ভবন ছিল না। আমরা এট ফার্স্ট 1985 সালে
বনমালীর উপরে, প্রাক্তন বনমালী, সেই আগের বনমালী, আগের বনমালী, সেই বনমালীর উপরতলাতে ওখানে সাব্যস্ত হয় যে এখানেই ক্লাস হবে। এই বনমালীর থেকে ওটা ভাড়া নেওয়া ওটা হলো, তো স্যার অস্থায়ী ছিল, ওটা অস্থায়ী ছিল, হ্যাঁ। ওইখানে আমরা শুরু করি এবং ঢাকা থেকে আরেকজন সঙ্গীতজ্ঞ বলেন আর সাহিত্যিক বলেন, উনি বড় মাপের একজন, ওই যে মোতালিব বিশ্বাস সাহেব, উনি এখন বোধহয় ইউএসএ থাকেন। আচ্ছা আচ্ছা। উনি এসেছিলেন আমাদেরকে নিয়োগ কর্তা হিসাবে, আমাদের পরীক্ষা নিয়ে উনি আমাদেরকে নিয়োগ দিয়ে গেলেন। এবং তৎকালীন আমাদের সময় আরো নিয়োগ হয়েছিলেন ভক্তিদাস চাকি, যেটা ওই প্রলয় চাকির বড় কাকা, আচ্ছা, ছোট কাকা। উনি তো বিশিষ্ট একজন সঙ্গীত, ওনারাও তো সঙ্গীত পরিবার। হ্যাঁ একদম। ওই আমার প্রমথনাথ চৌধুরী যে বললাম, আমাদের গুরু, আমার মামারও গুরু। আর উনি কিন্তু দুই দিকেই গুরু, মানে যেমন গানের গুরু তেমন আবার তবলা। তার কারণ কি আপনাকে বলি, প্রাচীন কালে ভারতে গান শিখতে গেলে আগে প্রথম শিখতে হতো তবলা। এটা আগে 5 বছর তবলা শিখতে হবে, এটা রুলস ছিল আর কি, এটা নিয়ম। তার কারণ তবলা না শিখে গানে আসলে পরে তাল কোনোদিন তার সিদ্ধ হবে না, মানে সে তৈরি বিষয়টা এভাবে বোঝাচ্ছে যে তাল যদি শক্ত না হয় গান তো গাইতে পারবে, গান গাইতে পারবে। আগে তালবোধটা ভিতরে আনতে হবে, তারপরে গিয়ে আপনি গান। আচ্ছা আচ্ছা। যার কারণে উনি সেই ওই পিরিয়ডে আমি শুনেছি ওনার বাবা, ওনার তো চাটমোহরের জমিদার ফ্যামিলির ছেলে ছিলেন, উনিও ছোট ছেলে ছিলেন। আচ্ছা। ওনার বাবা তখন ওই ইয়াতে পাঠিয়ে দেন, মানে বাদল খাঁ সাহেবের কাছে। আচ্ছা আচ্ছা। ভারতের খুব বড় একজন প্রাচীন ওস্তাদ। তো ওনার কাছে শিখতে পাঠানোর পরে ওখানে উনি আগে, ওনারা ওইভাবেই আসছিলেন, ওনার কাছে তবলা টবলা শিখে তারপরে, তো যার কারণে উনি এখানে আসছেন। ও মামা তখন, আর মামার প্রথম যে দাদুর কাছ থেকে তো পেয়েছিলেন, দাদু গত হওয়ার পর একজন ওস্তাদের কাছে উনি পেয়েছিলেন, ওস্তাদ মহেন্দ্রনাথ দত্ত। আচ্ছা। উনি পরে দেশ বিভাগের পর উনি কলকাতাতে চলে যান। তারপরে এই প্রমথনাথ চৌধুরীর কাছে উনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওনার কাছ থেকে সমস্ত কিছু শেখা শুরু করেন এবং ওনার সাথেই সঙ্গত করেছেন, ওনার ক্লাসেই সবসময় থাকতেন। তারই মানে খুব উজ্জ্বল একজন স্টুডেন্ট জনাব ভক্তিদাস চাকি। হ্যাঁ, উনি অনেক গুণী মানুষ এবং সেই ভক্তিদাস চাকি সঙ্গে তখন আমরা আস্তে 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 তৈরি হয়ে আমি এক পর্যায়ে একটা ভালো নাম করে ফেললাম, কিভাবে বুঝতে পারলাম না। যাই হোক, এই তদানীন্তন যারা তৈরি হয়ে আসলেন তাদের সঙ্গে আমি বিভিন্ন, তবু আপনার এই যে কঠোর সাধনা, এই যে আপনার এত পরিশ্রম, এত চেষ্টা, এই চেষ্টায় পরিশ্রম কিন্তু আপনাকে আজকে নন্দদা বানিয়ে, হয়তো বা তাই, আসলেই তাই। তার কারণ কি, আসলে এই তবলা সাবজেক্টটা আসলে সঙ্গীতটাই কঠিন, কিন্তু তার ভিতরে আমার কাছে মনে হয়েছে যে এই তবলাটা টু মাচ হার্ড। তার কারণে মোড়া চামড়া দিয়ে কথা বলানো বা তা বিভিন্ন কিছু শেখায়, তো শেখার শেষ নেই। আমরা তো কিছুই শিখতে পারলাম না। আসলে আমার কাছে মনে হয় এক জন্মে এগুলো হয় না। এটা সত্য স্যার, এক জন্মে সঙ্গীত শেখা তো পরিপূর্ণতা হয় না। হ্যাঁ, আর এটা একটা কি উপলব্ধি করেছি আমি, যত দিন যায় তত যদি সে সেইভাবে সেটাকে নেয়, তখন হয় কি যে এরপরে আরো কি আছে, এটা একটা জানার যে খালি একটা প্রবল হয়, জানার ইচ্ছাটা প্রবল হয়। কিন্তু এখন বিষয় হয়েছে কি, আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছাচ্ছি, আমাদের দিন দিন ব্যস্ততা বেড়ে যাচ্ছে, আমাদের আবার সাইডে সংসার মেনটেন্স করতে হচ্ছে, তারপর পরিবেশ পরিস্থিতি, এর কারণে এর মধ্যে যুদ্ধ অবস্থায় আমাদেরকে এটা ধরে রাখতে হচ্ছে, যার কারণে আমরা কিন্তু পিছিয়ে গেছি। এখন ধরেন আগের যুগে, আগের সময়, আমি ছোট সময় যেটা দেখেছি পাবনার ইতিহাস, সকালে উঠে ওই যে ভোরে উঠে যে প্র্যাকটিস, অনেক লোক সকালে মর্নিং ওয়াক করতেন, আসে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, এই নন্দ প্র্যাকটিস করতেছে, চলো যাই শুনে আসি। আর এখন যদি আপনি সকালে প্র্যাকটিস করতে থাকেন, পার্শ্ববর্তী বাসার থেকে বলছে, ভাই কমপ্লেন আসবে, কমপ্লেন দিচ্ছে, আপনি সকালে বেলা উঠে ঢোল বাজাচ্ছেন, ঘুমাচ্ছেন। সেই মন মানসিকতা মানুষ, এইসব কারণে আসলে আমাদের সংস্কৃতি লেভেলটা আসলে আমাদের মুক্তবে পাওয়া অবস্থা, মুক্তবে পড়ার মতো অবস্থা। কিন্তু তারপরেও আমরা যুদ্ধ করে মানে কোন রকম ভাবে ধরে বেঁচে আছি আর কি।